স্নেহা তার শাশুড়ি সুমনা দেবী এবং স্বামী আনন্দ ঘরের ভেতরে বসে বসে রাতের খাবার খাচ্ছিল। এমন সময় হঠাৎ বাইরে বুনো জানোয়ারের হুংকার শোনা যায়। হুংকার শুনে স্নেহা ভয় পেয়ে যায় এবং বলে, মা, এটা কিসের শব্দ? কোনো প্রাণীর গর্জন বলে মনে হচ্ছে তো এটা। হ্যাঁ বৌমা, তুমি ঠিকই বুঝতে পারছো, এটা বুনো ভাল্লুকের গর্জন। আসলে শীত পড়ার আগে এদের উপদ্রব শুরু হয়, তারপর থেকে সারা শীত এরকম করেই এদের কাটে। কি বললেন? বুনো ভাল্লুক? কিন্তু এখানে এসব এলো কি করে? এতদিন তো এরকম কিছুই শুনিনি। বৌমা, তোমার বিয়ে হয়েছে মাত্র 2 মাস, আর সেই 2 মাসে বন্য প্রাণীদের আনাগোনা থাকে না। অত্যাচার শুরু হয় শীতের শুরুতেই। তুমি তো জানো আমাদের বাড়ি মাঠের মধ্যে, এক পাশে জঙ্গল আর এক পাশে ফাঁকা মাঠ। জঙ্গল থেকে এই বুনো প্রাণীগুলো এখানে আসে। এখন কি হবে মা? আমরা থাকবো কি করে? আমার তো খুব ভয় করছে। স্নেহার অবস্থা দেখে তার স্বামী আনন্দ বলে, স্নেহা, এভাবে ভয় পেও না, আমি থাকতে তোমাদের কিছুই হবে না। দাঁড়াও, আমি ভালো করে দরজাটা ভারী কিছু দিয়ে আটকে দিই, আর সঙ্গে জানলার ছিটকিনিগুলো মজবুত করে বেঁধে রাখছি। ভয় পেও না, ভোরের দিকে ওরা নিজেরাই চলে যাবে। আর কাল থেকে দেখছি একটু আগুন জ্বালানোর ব্যবস্থাও করব, তাহলে মনে হয় ভয় পেয়ে আর এদিকে আসবে না। এই বলে আনন্দ উঠে গিয়ে ভালো করে দরজা জানালা লাগায় এবং শক্তপোক্ত করে সেগুলোকে বাঁধে। তাও স্নেহার মনে ভয় দূর হয় না এবং সে বলে, এই বাড়ির দরজা জানালাগুলো তো দুর্বল। যদি সত্যি সত্যি ওরা দরজা জানালা ভেঙে ঘরের ভেতরে আসে, তাহলে তাহলে তো আমাদের সবাইকে মেরে ফেলবে। এরকম যে একেবারে হবে না তা বলা যায় না, তবে আমরা বিগত কয়েক বছর ধরে এভাবেই আছি। কপালে যদি সেরকম কিছু লেখা থাকে তাহলে হবে। আমরা আর কি করতে পারবো বলো? সবই তো আমাদের কপাল। আজ আমাদের কিভাবে থাকা উচিত ছিল, আর আমরা কিভাবে আছি। তার মানে এখানে কি আপনারা প্রথম থেকে ছিলেন না? মানে এখানে যদি না থাকতেন তাহলে কোথায় ছিলেন? আর এখানে এলেনই বা কেন? আশেপাশে কোনো আত্মীয় স্বজনের বাড়ি নেই, কোনো প্রতিবেশী নেই, এই ফাঁকা মাঠে আপনারা এলেন কি করে? সেসব খুব বেশি দিনের কথা নয় বৌমা, সবকিছু আজও আমার পরিষ্কার মনে আছে। এই গ্রামের জমিদার রতন সিংহের নাম নিশ্চয়ই শুনেছো। তোমার শ্বশুর মশাই বিজয় সিংহ তারই ছোট ভাই। কি, আমার শ্বশুর মশাই জমিদার ছিলেন? তাহলে মা, আজ এরকম অবস্থা হলো কেন? আমি গরিব বাড়ির মেয়ে ছিলাম। আমার বাবা একজন ওঝা, সাপের বীজ ঝাড়তেন। আমরা নিচু জাত, কিন্তু আমি ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি খুবই আগ্রহী ছিলাম, আর খেলাধুলাতেও অনেক ভালো ছিলাম। একবার স্কুল থেকে ডিস্ট্রিক্ট লেভেলে খেলতেও গিয়েছিলাম। তোমার শ্বশুর মশাই সেখানে উপস্থিত ছিলেন। আমার খেলাধুলা দেখে ওনার আমাকে খুব ভালো লেগেছিল। সেই সময় উনি আমাকে 50 টাকা উপহারও দিয়েছিলেন, আর মাঝে মাঝে আমাদের বাড়িতে আসতেন। কয়েক বছরের মধ্যেই আমাকে বিয়ের প্রস্তাবও দেন। আচ্ছা, বাবা আপনাকে বিয়ে করেছিলেন বলেই আজ এত সমস্যা? মানে আপনার শ্বশুর বাড়ির লোক আপনাকে বাড়িতে তোলেননি, তাই তো? না না, ব্যাপারটা সেরকম না। বাড়িতে যখন আমরা বিয়ে করে প্রথমবার যাই, তখন সবকিছু শুনে আমার শ্বশুর মশাই খুব রেগে গিয়েছিলেন। এটা ঠিক কথা, প্রথমের দিকে উনি আমার মুখ দেখতেও চাইছিলেন না। তারপর একবার ওনাকে সাপে কামড়ায়, আমি সেই সাপের বিষ বার করেছিলাম। আমার সেবা শুশ্রূষা পাওয়ার পর উনি একেবারে আলাদা রকমের হয়ে যান। আমার হাতে ছাড়া খেতেন না, আমাকে বড় বউয়ের থেকে বেশি ভালোবাসতেন, একেবারে নিজের মেয়ের মতো করে রাখতেন। শাশুড়ি মাও আমাকে চোখের মনি করে নিয়েছিলেন, আর এটা ওদের কারোরই সহ্য হয়নি। জানো স্নেহা, আমার জেঠু আর জেঠিমা আমার বাবাকে তো সবকিছু থেকে বঞ্চিত করেছে। দাদু ঠাকুমা মারা যাওয়ার পর ওরা বাবার মায়ের নামে অনেক বদনাম দিয়েছে। বাবা ওই অপমান সহ্য করতেও পারেনি, কিছুদিনের মধ্যেই তো অসুস্থ হয়ে পড়লো, আর তারপরে কিছুদিন পরেই মারা গেল। ব্যাস, আর ওদের কাছে একটা ভালো সুযোগও এসে গেল। ওরা গ্রামবাসীকে ডেকে আমাদের বাড়ি ছাড়া করায়। সমস্ত সম্পত্তি ঠাকুরদার, আর এইটুকু সম্পত্তি বাবার নিজের কেনা ছিল। তাই জন্যই তো আমরা এখানে এসে বসবাস করছি। এটা তো আপনাদের সঙ্গে খুব খারাপ হয়েছে মা। আপনারা এত বড় অন্যায়ের কোনো প্রতিবাদ করলেন না। আর গ্রামবাসীরা, ওরা কিরকম মানুষ? ওরা আপনাদের সাহায্যের জন্য এগিয়ে এলো না? গ্রামবাসীরা একটা বিধবা মহিলা আর বাচ্চাকে সাহায্য করবে, নাকি গ্রামের জমিদারকে? যে যার স্বার্থ বোঝে। চলো, অনেক রাত হয়ে গেল। কাল সকালে উঠে আবার ফসলগুলোকে তুলতে হবে। কালকে ফুলকপিগুলোকে বাজারে নিয়ে যেতে হবে। নতুন নতুন সবজি বেশ ভালো দামে বিক্রি হতে পারে। এরপর সবাই ঘুমিয়ে পড়ে এবং পরদিন ভোর ভোর সবাই উঠে মাঠে সবজি তোলা শুরু করে। সবজি তোলা হয়ে গেলে শাশুড়ি বউ মিলে বাজারে গিয়ে বিক্রি করতে বসে।
এদিকে আনন্দ গমের বস্তা নিয়ে জমিদারের বাড়িতে যায় এবং সেগুলোকে ওজন করায়। মনোহর কাকা, বলছি এবারে ফসলের দাম যদি একটু ভালো মতো হতো, আর আমার ফসল ফলাতে যা খরচ হয় তা ওতেই তো অনেকটা লস হয়ে যায়। জানোই তো এই বাজারে ফসল ফলানো কতটাই কষ্ট। ওসব আমি কিছু জানি না। তোর জেঠু যে ফসলের যেমন দাম দিয়েছে আমি সে দামেই নিতে পারবো, তার থেকে 1 পয়সা বেশি দিতে পারবো না। কিন্তু কাকু, তুমি নিজে বলো, এই এত কম পয়সায় ফসল ফলিয়ে কি লাভ হয়? এখানে তো আমার মজুরি উঠছে না। যেমন মালিক বলবি আমাকে সেরকমই করতে হবে। আমি তো নিজের ট্যাক্স থেকে পয়সা দেবো না। তোমার যদি পোষায় তুমি বস্তাগুলো এখানে রাখো, আর না হলে নিজের ফসল নিয়ে বাড়ি চলে যাও, নিজেরাই খেয়ে নিও। বাধ্য হয়ে আনন্দকে কম দামে ফসলগুলোকে বিক্রি করতে হয়। এরপর সে মনমরা হয় এবং বাড়ির দিকে ফিরে আসে। এদিকে শাশুড়ি বউ বাজারে সবজি বিক্রি করতে বসে, কিন্তু তাদের সবজি ভালো বিক্রি হয় না। মা, এখানে তো কোনো সবজি বিক্রি হচ্ছে না। ওই দেখুন, আমাদের আশেপাশে সবাই কেমন শুকনো সবজি বিক্রি করছে, কিন্তু ওদের বিক্রি হচ্ছে, আর আমরা টাটকা টাটকা সবজি এনেছি তাও আমাদের কাছ থেকে কেউ কিনছে না। বৌমা, এরা সব এরকমই। আমার ছেলে যে হারে পরিশ্রম করে, সেই পরিশ্রমের যদি দাম পেত না, তাহলে আজকে আমাদের এরকম কষ্ট হতো না। দেখো না, এখানে যে সবজি আছে যদি ভালোভাবে বিক্রি হয়ে যেত, তাহলে আজকে আমাদের অন্তত 500 টাকা লাভ হতোই হতো। সারাদিন খেয়েও টাকা বেঁচে যেত। গ্রামবাসীরা জমিদারের ভয়ে আমাদের কাছ থেকে কিছুই কেনে না। কখনো কখনো যদি বাইরের কেউ অচেনা আসে, তখনই আমাদের ফসল বিক্রি হয়, আর না হলে ফেরার পথে যদি কেউ আড়াল থেকে কিনে নেয় তাহলেই বিক্রি হয়। এগুলো কিন্তু একদম ঠিক না মা। একটা অত্যাচারী জমিদারের ভয়ে মানুষ মানুষের পাশে দাঁড়াচ্ছে না। এর থেকে তো বিনা প্রতিবেশীতে মাঠের মাঝে জঙ্গলে জন্তু জানোয়ারের মধ্যে থাকাই ভালো। অন্তত তারা এত স্বার্থপর নয়। এভাবেই আরো কিছুদিন কেটে যায়। শীত বাড়তে থাকে এবং বুনো জন্তু জানোয়ারদের অত্যাচারও বাড়তে থাকে। স্নেহা রাতে ঘুমাতে গিয়ে ভয়ে উঠে বসে পড়ত। ভোরবেলা প্রাণীদের গর্জন শেষ হলে তখন সে ঘুমাতে পারত। এরকমই একদিন সন্ধ্যাবেলা কয়েকজন গ্রামবাসী মশাল জ্বালিয়ে তাদের বাড়ির দিকে এগিয়ে আসে এবং তাদের দরজায় ধাক্কা দেয়। মা, এতজন লোক আমাদের বাড়িতে কেন? কিছু হয়েছে নাকি? আমিও তো কিছু বুঝতে পারছি না বৌমা, এরকম তো কখনো হয় না। দাঁড়াও, দরজাটা খুলে দেখি ওরা কি বলতে চাইছে। সুমনা দেবী দরজা খুলে দাঁড়ান এবং দেখেন 4-5 জন গ্রামবাসী একটি বাচ্চা মেয়েকে কোলে করে নিয়ে এসেছে এবং সুমনা দেবীর কাছে শুইয়ে রেখে হাত জোড় করে বলে, দিদি, আমার মেয়েটাকে বাঁচিয়ে নাও। বড় বিপদে পড়ে তোমার কাছে এসেছি দিদি। মেয়েটা বিকেলে খেলতে গিয়েছিল, পুকুরের পাড়ে বল কুড়াতে গিয়েছিল, আর ওর পায়েতে সাপ কামড়েছে। হাসপাতালে নিয়ে গিয়েছিলাম, সেখানে ডাক্তারবাবু নেই, এখন চিকিৎসা বন্ধ। এবার কি হবে কিচ্ছু বুঝতে পারছি না দিদি। দয়া করে তুমি আমার মেয়েটাকে বাঁচাও। আমার একমাত্র মেয়ে, ওর যদি কিছু হয়ে যায় আমি কি করে বাঁচবো দিদি? আমি তোমার পায়ে পড়ছি দিদি, ওকে যেমন করে তুমি বাঁচাও। এভাবেই মেয়েটির মা কান্নাকাটি শুরু করে। বাবা কাকা সবাই হাত জোড়ো করে সুমনা দেবীর কাছে কাকুতি মিনতি করছিল। সুমনা দেবী সময় নষ্ট না করে মেয়েটির ক্ষতস্থান ভালো করে পরিষ্কার করেন। এরপর বেশ কিছু শেকড় বাকড় দিয়ে ওষুধ তৈরি করেন এবং সেখানে লাগিয়ে দেন। সারা রাত সবাই মেয়েটিকে নিয়ে বসে থাকে। ভোর হতে দেখা যায় ধীরে ধীরে বাচ্চা মেয়েটির জ্ঞান ফিরে এসেছে। মেয়েকে চোখ খুলতে দেখে মায়ের কান্নার সীমা থাকে না। মেয়েটিকে জড়িয়ে ধরে মা কান্নাকাটি করে। এরপর সে সুমনা দেবীকে বলে, দিদি, তুমি আজ আমার অনেক বড় উপকার করলে। আমার মেয়ের প্রাণ বাঁচিয়েছো। আমি সারা জীবন তোমার এই উপকার কখনো ভুলবো না। আমাদেরকে তুমি ক্ষমা করে দাও দিদি। আমরা তোমাদের সঙ্গে অনেক অন্যায় করেছি। তুমি আমার বিপদে আমার পাশে থেকেছো, কিন্তু আজ আমরা যদি তোমার বিপদে পাশে থাকতাম তাহলে তোমাকে এই দিন কখনো দেখতে হতো না। কাকিমা, আপনাদের তো এটা বোঝা উচিত ছিল যে একটা মহিলা ছেলেকে নিয়ে কোথায় যাবে। আজ আপনি আপনার মেয়ের জন্য কত চিন্তিত, তাহলে ওনার চিন্তার ব্যাপারটাও একটু ভেবে দেখবেন। এই জঙ্গলে বুনো জন্তু জানোয়ারের মাঝে একা মহিলা একটি ছেলেকে মানুষ করেছে। আজও তিনি সেই কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন, কিন্তু গ্রামের মানুষেরা বিনা কারণে তার সাথে এত খারাপ ব্যবহার করেছে। স্নেহার কথা শুনে সেখানে উপস্থিত সবার মাথা নিচু হয়ে যায়। তারা খুবই লজ্জিত ভঙ্গিতে সুমনা দেবীর কাছে ক্ষমা চায়।
সুমনা দেবী তাদের হেসে বিদায় দেন। এরপর আরো কিছুদিন কাটে। একদিন রাত্রেবেলা হঠাৎ জন্তু জানোয়ারদের উপদ্রব খুব বেশি বাড়ে। তখন আনন্দ ঘুম থেকে উঠে বলে, এ তো দেখছি একেবারে অস্থির করে তুলেছে। আগুনটা মনে হচ্ছে নিভে গেছে, সেই জন্যই এরকম করছে। দাঁড়াও, আমি একবার বাইরে গিয়ে আগুনটা জ্বালিয়ে আসি, তাহলে রাতটুকু নিশ্চিন্তে কাটবে। না হলে তো এটা ঘুমাতেই দেবে না। খবরদার না, তুমি এই মাঝরাতে উঠে বাইরে যাবে? জানি না বাইরে বাঘ ভাল্লুক কি আছে, আমি তোমাকে সেখানে যেতে দেব না। দেখো স্নেহা, কাউকে না কাউকে তো বাইরে যেতেই হবে। এভাবে তো রাতের পর রাত জেগে সবার শরীর খারাপ হচ্ছে। আমি 2 মিনিটের জন্য যাব আর আগুনটা জ্বালিয়ে চলে আসবো। তুমি নিশ্চিন্তে থাকো, আমার কিছু হবে না। সুমনা দেবীও আনন্দকে বাইরে যেতে বারণ করে, কিন্তু আনন্দ তাদের কথা শুনে না এবং বাইরে বেরিয়ে যায়। সে কাঠ জোগাড় করে আগুন জ্বালাচ্ছিল। এমন সময় হঠাৎ একটি বুনো জন্তু তার দিকে এগিয়ে আসে এবং গর্জন করে তার উপরে ঝাঁপ দেয়। সঙ্গে সঙ্গে সুমনা দেবী এবং স্নেহা চিৎকার করতে করতে বাইরে বেরিয়ে আসে। এদিকে আনন্দ যন্ত্রণায় ছটফট করে, কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই তারা লক্ষ্য করে শয়ে শয়ে মশাল আলো তাদের দিকে এগিয়ে আসছে। ধীরে ধীরে তারা বুঝতে পারে যে গ্রামবাসীরা সব হাতে আগুন নিয়ে ছুটে আসছে। কিছুক্ষণের মধ্যেই তারা সেখানে এসে সমস্ত জন্তু জানোয়ারদেরকে তাড়িয়ে দেয় এবং আনন্দকে রক্ষা করে। আনন্দ বাবা, তুই ঠিক আছিস তো? দেখ, আমরা সকলেই এসেছি, তোদের আর এখানে থাকতে হবে না। তোরা এবার আমাদের সঙ্গে চল, আবার আমরা আগের মতো একসঙ্গে মিলেমিশে থাকবো। হে, তোমরা কি বলছো? কিন্তু গ্রামের জমিদার, সে কেন আমাদের কথা শুনবে? তুমি ভয় পেও না দিদি, আমরা সবাই জমিদারকে উচিত শিক্ষা দিয়ে এসেছি। এতদিন আমরা জমিদারের ভয়ে একটা অন্যায়কে প্রশ্রয় দিচ্ছিলাম, কিন্তু আজ আমরা নিজেদের ভুল বুঝতে পেরেছি। গ্রামের পঞ্চায়েতে আমরা সবাই মিলে আবেদন করেছিলাম। সমস্ত গ্রামবাসীরা একজোট হয়ে কালকে জমিদারের বাড়িতেও গিয়েছিলাম। এরপর চাপে পড়ে জমিদার একেবারে কাবু হয়ে গেছে। সবাই মিলে সিদ্ধান্ত হয় জমিদারের বাড়ি 2 ভাগ করা হবে। কাজ হয়ে গেছে দিদি, কাল পর্যন্ত তোমরা তোমাদের ভাগ পেয়ে যাবে। গ্রামের মানুষদের কাছে এসব কথা শুনে সুমনা দেবী, আনন্দ এবং স্নেহার চোখে জল চলে আসে। তারাও গ্রামবাসীকে ধন্যবাদ জানায়। তারপর সবাই মিলে আনন্দকে চিকিৎসা করানোর জন্য সদর হাসপাতালে নিয়ে যায়। সুমনা দেবী নিজের হারিয়ে যাওয়া সম্মান এবং সম্পত্তি ফিরে পান। এরপর থেকে সবাই মিলে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। আজ মিনা ও দীপার জীবনের সবথেকে বড় দিন ছিল, কারণ তাদের ছোটবেলার স্বপ্ন আজ পূরণ হয়েছিল। তারা ছোট থেকেই চাইতো যেন বড় হয়ে তাদের একই সঙ্গে একই পরিবারে 2 ছেলের সঙ্গে বিয়ে হয়। আর আজ প্রভাসবাবুর 2 ছেলে সুনীল এবং বুবাইয়ের সঙ্গে মিনা ও দীপার বিয়ে হয়। মিনাকে দেখতে ভারী সুন্দর ছিল। যেমন তার গায়ের রং উজ্জ্বল, তেমনি তার মুখের লাবণ্যও ছিল। অপরদিকে দীপাকে দেখতে শ্যামলা রঙের ছিল, কিন্তু রঙের ভেদাভেদ তাদের বন্ধুত্বকে কখনোই আলাদা করতে পারেনি। তারা ছোট থেকে সবসময় একসঙ্গেই থাকতো, আর ঈশ্বরের কৃপায় আজ তাদের একই বাড়িতে বিয়ে হয়। আর সেজন্যই তারা আজ খুবই খুশি ছিল। বিয়ের পর তারা শ্বশুর বাড়িতে আসে, কিন্তু তাদের সঙ্গে যা ঘটে তারা একেবারেই হকচকিয়ে যায়। 2 বউকে বরণ করার জন্য বৈশাখী দেবী বরণডালা সাজিয়ে দরজার সামনে দাঁড়িয়েছিলেন। এরপর তিনি তার বড় বৌমা মিনাকে বলে, বড় বৌমা, এসো, ভেতরে এসো। তোমার মুখখানা একেবারে চাঁদের মতো উজ্জ্বল, যেটা আবার ঘরকে আরো উজ্জ্বল করে দিচ্ছে। আমার বড় ছেলের জন্য আমি এত সুন্দরী বৌমা পাবো আমি কল্পনাও করতে পারিনি। এসো মা, ভিতরে এসো, অনেক ধকল গেছে, এবারে নিজের ঘরে গিয়ে বিশ্রাম করো। বৈশাখী দেবী এভাবে বলার পর মিনা এবং দীপা দুজনেই ঘরের মধ্যে প্রবেশ করে, আর দুজনেই যে যার রুমে যেতে যায়। ঠিক তখনই বৈশাখী দেবী বলে, এই তুমি কোথায় যাচ্ছ দীপা? আমি কি তোমাকে ঘরে যেতে বলেছি? বড় বৌমা আমার ঘরের আলো নিয়ে এসেছে, আর তুমি আমার ঘরে অন্ধকার নিয়ে এসেছো। আমি তোমাকে আমার বৌমা হিসেবে কখনোই মেনে নিতে পারবো না। শুধুমাত্র তোমার শ্বশুরের জন্য তোমার মতো কালো ভূতনিকে আমার বাড়ির বউ করতে হয়েছে। বৈশাখী, কি হচ্ছে এটা? বৌমাকে ঘরের চৌকাঠ পার করতে না করতেই তুমি শুরু করে দিলে। ওসব আমি কিছুই জানি না। বিয়ে তোমার মতে হয়েছে, কিন্তু এই সংসার কিভাবে চলবে সেসব আমার মতেই হবে। এই যে কালী ভূতনি, বাড়িতে অনেক কাজ পড়ে রয়েছে, আগে গিয়ে কাজগুলো কমপ্লিট করো, তারপর নিজের রুমে যাবে। বৈশাখী দেবীর কথা শুনে দীপা একটু হকচকিয়ে যায়। এরপর মিনা বলে, চল দীপা, আমিও তোকে হেল্প করে দিই।
তাহলে তাড়াতাড়ি কাজগুলো হয়ে যাবে। তুইও তো অনেক টায়ার্ড আছিস, একা কত কি সামলাবি। আরে বড় বৌমা, তুমি কোথায় যাচ্ছ? তোমাকে কাজ করতে হবে না। এই গরমে কাজ করলে তোমার শরীর খারাপ হয়ে যাবে, দেখতেও খারাপ হয়ে যাবে। কালকে অনেক আত্মীয় স্বজনরা আসবে। আমি চাই না আমার সুন্দরী বৌমা বাড়ির কাজ করে অসুন্দরী হয়ে যাক। বাবা সুনীল, তুই বৌমাকে নিয়ে ঘরে যা। বৈশাখী দেবী এভাবে বললে তখন মিনারও কিছু বলার থাকে না। এরপর সে সুনীলের সঙ্গে নিজের ঘরে চলে যায়। এদিকে দীপা নিজের কাজে চলে যায়। ও এক মনে কাজকাম করতে থাকে। এভাবেই কিছুক্ষণ কেটে যায়। এভাবেই দেখতে দেখতে রাত 12টা বেজে যায়। সুনীল ঘুমিয়ে পড়ে, কিন্তু মিনার চোখে ঘুম আসে না। সে তার বান্ধবী দীপার কথা শুয়ে শুয়ে ভাবতে থাকে। তখন মিনা বাইরে বেরিয়ে আসে এবং দেখে তখনও রান্নাঘরে লাইট জ্বলছে আর দীপার রান্নাঘরে রান্না করছে। এরপর মিনা দীপাকে বলে, এ কি দীপা, তুই এখনো রান্নাঘরে কি করছিস? এত রাতে কার জন্য রান্না করছিস? আর তুই গরমে তো ঘামে ভিজে গিয়েছিস পুরো। দেখ না, মা আমাকে বললেন যে মায়ের এখন আলুর পরোটা খাওয়ার শখ হয়েছে, তাই আমাকে আলুর পরোটা বানাতে বললেন। ওহ, মাও না সত্যি এত রাতে কেউ আলুর পরোটা খায়? যাই হোক, চল আমিও তোর সাথে সাথে হাত লাগাই, তাহলে তাড়াতাড়ি কাজ সম্পন্ন হয়ে যাবে। আর তুইও একটু রেস্ট নিতে পারবি। সকালে গেস্টরা আমাকে শুধু একাকে দেখতে আসছে না, তোকেও তো দেখতে আসবে। এখন ঠিক মতো না ঘুমোলে তোর শরীর খারাপ হয়ে যেতে পারে। না রে দীপা, আমি ঠিক আছি, তুই যা কি ঘুমিয়ে পড়। না হলে মা এসে তোকে আমার সঙ্গে দেখলে খুবই রাগারাগি করবেন, আর আমি চাই না এই বাড়িতে আমার জন্য কোনো রকমেরই অশান্তি হোক। তুই নিজেকে একবার দেখেছিস? গরমে কাজ করেই যাচ্ছিস, ঘামে জামা কাপড় পুরো ভিজে গিয়েছে। এদিকে আয়, আমি ঘামটা মুছে দিই। এই বলে মিনা তার আঁচল দিয়ে দীপার ঘাম মুছতে যাচ্ছিল। ঠিক তখনই বৈশাখী দেবী সেখানে চলে আসে এবং বলে, আচ্ছা কালী ভূতনি, তোকে আমি একা একা কাজ করতে বলেছিলাম, তুই আমার মিনা বৌমাকে আবার ডেকে নিয়ে এসেছিস। তার উপরে তাকে দিয়ে তুই ঘাম মোছাচ্ছিস, তোর সাহস তো কম নয়। না মা, এত গরমের মধ্যে দীপা একাই সমস্ত কাজকাম কমপ্লিট করে রান্না বান্না করছিল। আমি থাকতে না পেরে দীপার কাছে এলাম এবং ওকে সাহায্যের জন্যও বললাম, কিন্তু ও আমার সাহায্য নেয়নি। থাক বড় বৌমা, তোমাকে আর ওর হয়ে গান গাইতে হবে না। আমি ওই কালী ভূতনিকে ভালো করেই চিনি। ও আমার সাদাসিধে সুন্দরী বৌমাকে ভুলিয়ে ভালিয়ে কাজ হাতিয়ে নিতে চাইছিল। যাও বড় বৌমা, তুমি কি বিশ্রাম করো। তখন বললাম না সকালবেলা সব গেস্ট আসবে, বেশি রাত জেগো না তো। শাশুড়ি মায়ের কথা শুনে মিনা সেখান থেকে চলে যায়। এরপর দীপার রান্নাঘরে কাজকাম করতে থাকে। এভাবেই দেখতে দেখতে রাত 2টো হয়ে যায়। প্রচুর গরমের ফলে দীপা ঘামে পুরো স্নান করে গিয়েছিল। এরপর সে তার রুমে যায়। তখন গিয়ে দেখে বুবাই নিজের বিছানাপত্র নিয়ে এবং একটি পাখা নিয়ে সেখান থেকে বেরিয়ে আসছে। যেটা দেখে দীপা বলে, বুবাই, তুমি কোথায় যাচ্ছ? আজ আমাদের ফুলসজ্জা, আর তুমি বিছানাপত্র নিয়ে পাখা নিয়ে কোথায় যাচ্ছ? তুই ভাবলি কি করে আমি তোর সঙ্গে একই বিছানায় একই ঘরের মধ্যে রাত কাটাবো? তোর সঙ্গে আমার এক মুহূর্ত সময় কাটাতে ইচ্ছে করে না। আমার উপর তোর এই ছায়া একদম আসতেই দেবো না। সরে যা এখান থেকে। এই বলে বুবাই সেখান থেকে চলে যায়। বুবাইয়ের কথা শুনে দীপা খুবই কান্নাকাটি করতে থাকে এবং সে বলে, হে ঈশ্বর, এ আমার সঙ্গে কি হচ্ছে? প্রথম দিন আসতে না আসতেই মার বুবাই আমার সঙ্গে এরকম ব্যবহার করছে। আমি কিছুই বুঝতে পারছি না। আমার কালো রঙের জন্য ওরা আমাকে পছন্দ করে না, তাই বলে আমার সঙ্গে এরকম ব্যবহার করবে? এভাবেই দীপা কাঁদতে থাকে। ঠিক তখনই সেখানে মিনা আসে এবং গরমে বসে বসে এভাবে দীপাকে কাঁদতে দেখে বলে, এ কি দীপা, ঘরের ফ্যান বন্ধ কেন? আর তুই এভাবে গরমে বসে বসে কাঁদছিস কেন? কি হয়েছে? আর বুবাই ভাই কোথায় গেল? আসলে মিনা, আমাদের ঘরের পাখাটা মনে হয় খারাপ হয়ে গিয়েছে, আর ও বিছানাপত্র টেবিল ফ্যান নিয়ে ছাদে শুতে চলে গিয়েছে। মিনা, আমার জীবনে এই দিনটা কেন এলো বলতো, যেখানে আমার স্বামী প্রথম রাতেই আমাকে নিজের কাছ থেকে দূরে ঠেলে দিল। আমি কি অপরাধ করেছিলাম বল? বোন, এভাবে কান্নাকাটি করিস না। চল তুই আমার সঙ্গে আমার রুমে চল। এখানে থেকে গরমে কি করে রাত কাটাবি? আমার সঙ্গে আরামে ফ্যানের হাওয়াতে একটু ঘুমিয়ে নিবি, চল। না রে বোন, তুই দাদার সঙ্গে ঘুমাগে যা। আজকে রাতটা তোদের জন্য স্পেশাল। আমার ভাগ্যে যা লেখা ছিল আমার সঙ্গে তাই হচ্ছে। তুই জেনে বুঝে নিজের ভাগ্যটা এভাবে খারাপ হতে দিস না বোন। এরপর মিনা নিজের রুমে চলে যায়। এভাবে অতি কষ্টের মধ্য দিয়েই রাত কেটে যায়। এরপর পরের দিন সকালে বৈশাখী দেবী বলেন, এই কালী ভূতনি, তুই এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছিস? বলি, বাড়ির কাজগুলো কে করবে শুনি? আমার জন্য 1 কাপ চা করে নিয়ে আয়। না মা, আমি ঘুমাইনি। আমি অনেকক্ষণ আগেই উঠে পড়েছি। আমার বাড়ির সমস্ত কাজকাম হয়ে গিয়েছে।
আমি আপনার জন্য এক্ষুনি চা করে নিয়ে আসছি। এই বলে দীপা তার শাশুড়ির জন্য চা করতে চলে যায়। ঠিক সেই সময় মিনা রান্নাঘরের দিকে যাচ্ছিল। তখন বৈশাখী দেবী বলেন, এ কি বড় বৌমা, তুমি রান্নাঘরের দিকে যাচ্ছ কেন? আর তুমি এত সকাল সকাল কেনই বা উঠে পড়লে? অত রাতে ঘুমিয়েছো কাল। এখন পরিপূর্ণ না ঘুম হলে তোমার শরীর মেজাজ দুটোই খারাপ হয়ে যাবে, আর দেখতেও খারাপ লাগবে। না মা, আমার শরীর একেবারে ঠিক আছে। আমি যাই, দীপার সঙ্গে একটু হাতাহাতি করে কাজগুলো করে দিই। ওকে তো আবার রেডি হতে হবে, তাই না? আরে না না, তোমাকে রান্নাঘরে যেতে হবে না। তুমি গিয়ে রেডি হও। আমার ঘরে তোমার জন্য শাড়ি গয়না সবকিছু বার করে রেখে এসেছি। তুমি স্নান সেরে ওগুলোই পরে নিও, কেমন? আর ভালো করে তৈরি হয়ে যাও, যেন তোমার দিক থেকে কেউ চোখ ফেরাতে না পারে। এরপর মিনা তার শাশুড়ি মায়ের কথা মতোই তৈরি হয়ে যায়। কিন্তু কিছুক্ষণ পর সে লক্ষ্য করে দীপা একটি পুরানো শাড়ি এবং কিছু পুরানো গয়না পরে সবার সামনে এসে উপস্থিত হয়েছে, যেটা দেখে মিনার খুবই খারাপ লাগে। এরপর আত্মীয় স্বজন থেকে শুরু করে পাড়া প্রতিবেশী সকলেই মিনার প্রশংসা করতে থাকে এবং সকলেই মিনাকে নামি দামি উপহার দিতে থাকে। আর দীপাকে সেরকম কিছুই দেয় না। বৈশাখী দেবীও তার বংশের পুস্তানি হারবালা এবং নামি দামি অনেক জিনিসপত্রই মিনাকে দেয়, আর দীপাকে মাত্র 100 টাকা দেয়, যেটা দেখে মিনা বলে, বন্ধ করুন আপনাদের এই অনুষ্ঠান। আমি অনেকক্ষণ থেকেই লক্ষ্য করছি বাড়ির দুটো বৌমার সঙ্গে আপনারা সমানে ভেদাভেদি করছেন। আর মা, আপনি যখন আপনার বৌমাদের ভেদাভেদি করছেন তখন বাইরের লোকেদের আর দোষ কি? ওরা তো আরো বেশি বেশি করেই ভেদাভেদি করবে, তাই না? যে যেমন তার সঙ্গে তো তেমনই ব্যবহার করতে হবে বৌমা। ও কালী ভূতনি, তা ওকে এইসব নামি দামি জিনিসপত্র দিয়ে লাভ কি? এইসব পড়লে কি আর ওকে সুন্দর লাগবে? আচ্ছা মা, আপনি যদি এতই কালো রঙকে ঘৃণা করেন, আপনার স্বামীও তো শ্যামলা রঙের, তাহলে আপনি আপনার স্বামীকে ডিভোর্স দিয়ে দিন। আর শুনুন, আপনি যেমন আমার কালো বান্ধবীকে পছন্দ করেন না, আজ থেকে আমিও আপনার কালো ছেলের সঙ্গে থাকতে পারবো না। আমি আজ এই বাড়ি ছেড়ে চলে যাব। চল দীপা, তুই আমার সঙ্গে চলে চল। এই বলে মিনা দীপাকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসতে যায়। ঠিক তখনই বৈশাখী দেবী বলেন, বৌমা, তোমরা আমাকে ক্ষমা করে দাও। তোমরা এভাবে আমার সংসার ছেড়ে চলে যেও না। আমার সংসারের অমঙ্গল হবে। সত্যি তো, যখন আমার স্বামী আমার ছেলে শ্যামলা রঙের, তখন আমি কেনই বা শ্যামলা রঙের বৌমাকে মেনে নিতে পারবো না? আমার ভুল বুঝতে পেরেছি বৌমা, তোমরা আমাকে ক্ষমা করে দাও। এভাবেই বৈশাখী দেবী হাত জোড় করে ক্ষমা চাইতে থাকে। এরপর তার দুই বৌমা তার শাশুড়িকে ক্ষমা করে দেয়। এভাবেই তারা একসঙ্গে আনন্দের সঙ্গে সকলেই বসবাস করতে থাকে।